বেসিক্যালি এখন দেখব যে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষণ কিভাবে হয়, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, দেখো আমরা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করেছিলাম। তো সোডিয়াম ক্লোরাইডের একটা যদি জলীয় দ্রবণ নেওয়া হয়, সোডিয়াম ক্লোরাইডের একটা জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণ, তবে মনে রাখবা এই জলীয় দ্রবণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ। গাঢ় জলীয় দ্রবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইডকে যদি তুমি পানিতে মিশাও তাহলে একটা দ্রবণ তৈরি হবে, আর সেইখানে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা বেশি। বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটা গাঢ় জলীয় দ্রবণ। আচ্ছা জি আর ভাইয়া। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়, ব্রাইন। সো আমি ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করব, ব্রাইনের তড়িৎ বিশ্লেষণ করব, ঠিক আছে? জি ভাইয়া। আচ্ছা, আমাকে এখন একটু বলো তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমার কি প্রয়োজন হয়? একটা তড়িৎ বিশ্লেষণ কোষ প্রয়োজন হয়। হ্যাঁ। তো আমি এরকম একটা তড়িৎ বিশ্লেষণ কোষ নিলাম। তড়িৎ বিশ্লেষণ কোষের মধ্যে আমি হচ্ছে এই দ্রবণটা নিলাম। দ্রবণের মধ্যে কি কি থাকবে বলো তো? দ্রবণের মধ্যে কি কি থাকবে বলতে? দ্রবণের মধ্যে কি কি থাকে? একটা দ্রবণে, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণে কি কি থাকবে? Na+Cl-। জি, সোডিয়াম ক্লোরাইড থাকবে আর পানি থাকবে, পানি। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইডকে পানির ও মধ্যে আচ্ছা, এটা জিজ্ঞেস করছি। ঠিক আছে? জি আমি খুব ভাইয়া। একদম সিম্পল ভাবে চিন্তা করবা। হ্যাঁ, আমি খুব রকেট সায়েন্স পড়াচ্ছি না, একদম নর্মাল ভাবে চিন্তা করবা। সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ নিলাম, সো এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আর কি, সোডিয়াম ক্লোরাইড। এর মধ্যে দণ্ড দিতে হবে, তার মধ্যে ব্যাটারির সাথে একটা যুক্ত করতে হবে, ব্যাটারির একটা পজিটিভ প্রান্ত আর একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। সো ব্যাটারির পজিটিভ প্রান্তের সাথে যেটা যুক্ত করছি সেটা কি? অ্যানোড। আর ব্যাটারির নেগেটিভ প্রান্তের সাথে যে দণ্ডটা যুক্ত করছি অ্যানোড। সেটা হচ্ছে ক্যাথোড। এখন আমি এইখানে যদি বিদ্যুৎ চালনা শুরু করে দেই, তখন আমার এইখানে যে কাজটা হবে সেটা হচ্ছে এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাবে, বিশ্লিষ্ট হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করবে, এবং পানি, এই পানিটাও ভেঙে যাবে, ভেঙে গিয়ে H+ এবং OH- তৈরি করবে, রাইট? জি ভাইয়া। তো এইখানে একটু খেয়াল করে দেখো তো, এই যে আয়নগুলা যে তৈরি হলো, এদের মধ্যে অ্যানোডে কে কে যাবে? কোন আয়ন দুইটা অ্যানোডে যাবে বলো তো? অ্যানোডে যাবে তো হচ্ছে Cl। Cl যাবে, OH যাবে না? হ্যাঁ, OH যাবে। Cl ও যাবে, OH ও যাবে। আর ক্যাথোডে কে যাবে? Na+H+। Na+H+। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যখন গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করেছিলাম, শুধুমাত্র গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ যখন করানো হয়েছিল, তখন কি পাওয়া গেছিল? যে অ্যানোডে পাওয়া গেছে শুধুমাত্র ক্লোরাইড আয়ন, আর ক্যাথোডে পাওয়া গেছে শুধুমাত্র সোডিয়াম আয়ন, তাই না? তো একটা একটা আয়ন পাওয়া যেত। জি। কিন্তু আমি যখন সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, অর্থাৎ দ্রবীভূত অবস্থায় যখন সোডিয়াম ক্লোরাইড আছে, তখন যখন তড়িৎ বিশ্লেষণ করতেছি, তখন অ্যানোডে দুইটা আয়ন গেছে, একটা ক্লোরাইড আয়ন আর একটা OH আয়ন। ক্যাথোডেও দুইটা আয়ন গেছে। এখন কথা হচ্ছে যে আমরা জানি যে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। তাহলে এই দুইটা যে আয়ন গেল, Cl- এবং OH- যে অ্যানোডে গেল, তাহলে এই দুইটার মধ্যে কার আগে জারণ হবে? অথবা আমি যদি বলি এখন ক্যাথোডে সোডিয়াম+H+ দুইটাই গেছে, তাহলে এই দুইটার মধ্যে কার আগে বিজারণ হবে সেটা আমি কিভাবে বুঝবো? দুইটারই কিন্তু জারণ বিজারণ হবে না, দুইটা আয়নের মধ্যে যে কোনো একটা জারণ হবে, দুইটা আয়নের মধ্যে যে কোনো একটা বিজারণ হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো এটার জন্য আমাদের তিনটা ব্যাপার খেয়াল রাখতে হবে। ওকে, একটা জিনিস খেয়াল করো তো, যে জি ভাইয়া। এই যে এখানে যদি আমরা এটা বলতাম, যেমন মনে করো এই সোডিয়াম ক্লোরাইডের যে গলিত দ্রবণটা আছে অ্যানোড, তো অ্যানোডে Cl- যায়, Cl- যাওয়ার পরে কি হতো?
Cl এর জারণ হতো, অ্যানোডে যেহেতু জারণ হয় ক্লোরাইড একটা ইলেকট্রন ত্যাগ করতো, ত্যাগ করে ক্লোরিন গ্যাস হইতো, তাই না? তো খেয়াল করে যদি দেখো যে জি ভাইয়া। অ্যানোডে আসলে কি হয়, এই যে ক্লোরিন গুলা কি চার্জ মুক্ত হয়ে যায় না? হ্যাঁ। আবার ক্যাথোডের কথা যদি বলি, সোডিয়াম প্লাস, ক্যাথোডে গিয়ে বিজারণ হবে, ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু হবে। অর্থাৎ বোঝা যায় যে এই যে ক্যাথোডে গিয়েও কি হয়ে যায়, আয়নগুলা কি হয়ে যায়, চার্জ মুক্ত হয়ে যায় না? হ্যাঁ। তার মানে বোঝা যাচ্ছে অ্যানোড বা ক্যাথোডে আসলে চার্জ মুক্তি ঘটে, চার্জের আসলে মুক্ত হয়ে যায়, চার্জটা মুক্ত হয়, তাই না? হ্যাঁ। আচ্ছা, তো এইখানে খেয়াল করো, এই যে অ্যানোড বা ক্যাথোডে যে চার্জ মুক্তিটা ঘটে, তো অ্যানোড বা ক্যাথোডে এই চার্জ মুক্তিটা তিনটা বিষয়ের উপর নির্ভর করে। কয়টা বিষয়ের উপর? তিনটা। তিনটা। এক নম্বর কি লেখা আছে একটু দেখো তো। হ্যাঁ, সক্রিয়তা। হ্যাঁ, সক্রিয়তা সক্রিয়তা সিরিজের সিরিজ, রাইট, যে নিচে আছে। সক্রিয়তা সিরিজের যে নিচে আছে তার চার্জ মুক্তি আগে ঘটবে। ওকে, যে নিচে আছে, যার নিচে আছে তার চার্জ মুক্তি আগে হবে। ওকে জি ভাইয়া। ওকে, এরপরে খেয়াল করো, যার ঘনমাত্রা বেশি তার চার্জ মুক্তি আগে হবে, যার ঘনমাত্রা বেশি। এরপর হচ্ছে তড়িৎদ্বারের প্রকৃতির উপরও চার্জ মুক্তিটা নির্ভর করে। তাহলে এই জিনিসটা মাথায় রাখো যে এই সক্রিয়তা সিরিজের যে নিচে থাকবে তার চার্জ আগে মুক্তি হবে, যার ঘনমাত্রা বেশি তার চার্জ মুক্তি আগে হবে, এবং তড়িৎদ্বারের প্রকৃতির উপর, এই তিনটা বিষয়ের উপর কোন একটা আয়নের চার্জ মুক্তিটা নির্ভর করবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা, তো এখন একটু খেয়াল করে আমাদের দেখতে হবে এই সক্রিয়তা সিরিজ। তাহলে সক্রিয়তা সিরিজটা কি? এই সক্রিয়তা সিরিজটা হচ্ছে এই যে এখানে আমি যেটা লিখে রাখছি, যে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন, এসএন, লেড, হাইড্রোজেন, কপার, মার্কারি, সিলভার, প্লাটিনাম, অরিয়াম। তো এই সিরিজটাকে, এই যে ধাতুগুলার যে একটা সিরিজ আছে, অর্থাৎ সবচেয়ে সক্রিয় ধাতু থেকে সবচেয়ে কম সক্রিয় ধাতুর এই যে একটা সিরিজ পাওয়া যায়, এই সিরিজটাকে বলা হয় ধাতুর সক্রিয়তা সিরিজ। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই সিরিজটা কি মুখস্থ আছে? না ভাইয়া, মুখস্থ নাই। নাই? আচ্ছা, এটা একটু মুখস্থ করার জন্য মানে এখানে ছিল, এখন ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, পড়লে মানে হয়ে যাবে। হ্যাঁ, পড়লে তো মনে পড়বে, তাই না? আমরা এটা মোটামুটি জানি, এই ছন্দটা, কে কে নাম একাইবার এলো যেন ফিরে জি শোনা ভাইয়া। পাই, হাই কোথাকার হাজি হাজি পিটাবে আমায়। তো এই ছন্দটা দিয়ে মনে রাখা যায়। তো একটু যদি খেয়াল করো, এখান থেকে যে জিনিসটা মনে রাখবা সেটা হচ্ছে এটা একটা ধাতুর সক্রিয়তা সিরিজ। কিসের? ধাতুর। হ্যাঁ, আমি যখন ধাতুর কথা বলতেছি, যেটা ওপরে আছে, আমি যখন ধাতুর কথা বলতেছি, ধাতু, তখন যে ওপরে, যে কি আছে, যে ওপরে সেটি বেশি সক্রিয়। ভাইয়া, এটা অনেক প্যাচ লাগে, এটা আমি এত একদম। বোঝার চেষ্টা করছি। এই যে উপরে আছে এটা বুঝি, পরে হচ্ছে ঘনমাত্রা যখন আসে ওইটা অনেক ঝামেলা লাগে। আচ্ছা, একদম মাথা থেকে ওগুলো সবকিছু ঝেড়ে ফেলো, দেখো আজকে বুঝতে পারো কিনা। হ্যাঁ, একদম সহজভাবে যাচ্ছি, যে কথাগুলো বলতেছি এই কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এটা কার সক্রিয়তা সিরিজ? জি ভাইয়া। ধাতুর। ধাতুর। তা ধাতুর ক্ষেত্রে মনে রাখবা যে ওপরে সে বেশি সক্রিয়। ওকে, তাহলে আমাকে একটু বলো যে জি। পটাশিয়াম এবং হাইড্রোজেন, বা হচ্ছে ধরো এই দুইটার মধ্যে কে বেশি সক্রিয় বলো। পটাশিয়াম। ওকে, পটাশিয়াম। আচ্ছা, এবার একটু খেয়াল করবা যে বেশি সক্রিয় এই কথাটার মানে কি, মানে সক্রিয়তা মানে কি, কোন একটা ধাতু বেশি সক্রিয় এই কথাটার মানে কি? মানে কি, অন্য একটা ধাতুকে আহ, জানি না ভাইয়া। যে দ্রুত দ্রুত ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ ত্যাগ করে। করে। আমরা জানি ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে, তো যে দ্রুত আগে ইলেকট্রন ত্যাগ করবে সে হচ্ছে বেশি সক্রিয়। বুঝতে পেরেছো? আমি যদি তোমাকে বলি জিঙ্ক এবং কপার, জি ভাইয়া। এই দুইটার মধ্যে কে বেশি সক্রিয়? ভাইয়া জিঙ্ক। জিঙ্ক বেশি সক্রিয়। যদি বলি কেন?
কারণ হচ্ছে জিঙ্ক উপরে আছে। কারণ জিঙ্ক ইলেকট্রন দ্রুত ছাড়তে পারবে কপারের তুলনায়। এই যে এখানে বললাম না, বেশি সক্রিয় মানে কি, যে দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে কিন্তু পারে। এটা আমি বুঝবো কিভাবে যে দ্রুত ছাড়তে পারবে কি পারবে না? আমি তো এটা বললাম এই জন্য যে ওই যে সক্রিয়তা সিরিজে জি উপরে আছে। জি জি। তো এই সক্রিয়তা সিরিজটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। এরপর হচ্ছে এই ব্যাখ্যাটা দিবা। তো প্রথম কথা হচ্ছে যে জিঙ্ক উপর আছে তাই এটা বেশি সক্রিয়। আর বেশি সক্রিয় কেন? কারণ হচ্ছে যখন কোনো একটা বিক্রিয়ায় যায় তখন এই যে জিঙ্কটা কপারের তুলনায় দ্রুত ইলেকট্রন ত্যাগ করতে পারে, এই জন্য হচ্ছে জিঙ্ক বেশি সক্রিয়। আর ওইটা মনে রাখার মানে ওই বিক্রিয়াগুলা দিয়েই তোমার হচ্ছে এই সক্রিয়তা সিরিজটা বানানো হয়েছে, বুঝছো? জি ভাইয়া। তো তুমি মাথায় কি রাখবা? হ্যাঁ, মাথায় রাখবা শুধু যে ধাতুর ক্ষেত্রে এই সক্রিয়তা সিরিজের যে উপরে আছে সে হচ্ছে সক্রিয়, বেশি সক্রিয়। ওকে। আর বেশি সক্রিয় মানে কি, সে আগে ইলেকট্রন ত্যাগ করে জি দিবে। ভাইয়া। সে আগে আগে বা দ্রুত, সে আগে ইলেকট্রন ত্যাগ করে দিবে। ওকে, সে আগে ইলেকট্রন ত্যাগ করে দিবে। বুঝতে জি পেরেছো? ভাইয়া। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, জি ভাইয়া। এই সক্রিয়তা সিরিজটা আবার হচ্ছে ক্যাটায়নেরও সক্রিয়তা সিরিজ। কার? ক্যাটায়ন। ক্যাটায়ন মানে হচ্ছে কি, ওই যে ক্যাটায়নের। ধাতুর যে আয়নগুলো আছে, অর্থাৎ মনে করো পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম 2 হ্যাঁ। আয়ন, সোডিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম 2 আয়ন, অ্যালুমিনিয়াম 3 আয়ন, জিঙ্ক 2 আয়ন, Fe2+ আয়ন, Sn2+ আয়ন, হ্যাঁ, lead 2+ আয়ন, H+ আয়ন, কপার 2+ আয়ন, মার্কারি প্লাস আয়ন, সিলভার আয়ন, প্লাটিনাম 2+ আয়ন, তো অরিয়াম প্লাস আয়ন, 3+ আয়ন, এরকম। তার মানে এটা হচ্ছে ধাতুর সক্রিয়তা সিরিজ, আবার হচ্ছে কি ক্যাটায়নেরও সক্রিয়তা সিরিজ। ওকে, একই জিনিস। তার মানে তুমি জাস্ট একটা মনে রাখবে, তাহলে জি দুইটাই ভাইয়া। হয়ে যাবে। ওকে। আচ্ছা। এখন খেয়াল করো, আমি যদি বলি এই ক্যাটায়নগুলার ক্ষেত্রে, এই ক্যাটায়নগুলার ক্ষেত্রে কে বেশি সক্রিয়, বা কার আগে চার্জ মুক্তি হবে, কার আগে চার্জ মুক্তি হবে, আমরা একটু আগে পড়ে আসছি না যে কার আগে চার্জ মুক্তি যেন হয়? আর যে উপরে থাকে। তাই? তাই পড়ে না আসছি। না, যে উপরে থাকে সে তো বেশি সক্রিয় সক্রিয় হয়। হ্যাঁ, আমি কি বলছি খেয়াল করো, ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ মুক্তি, ক্যাটায়ন, এই যে খেয়াল করো, ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি, সোডিয়াম প্লাস মনে করো, ক্যাটায়ন মানে কি, যে নিচে হ্যাঁ, ক্যাটায়ন মানে হচ্ছে সোডিয়াম প্লাস। সোডিয়াম তাহলে প্লাস। এক্স্যাক্টলি, আর আমরা তো একটু আগেই পড়ে আসছি যে এই যে চার্জ মুক্তিগুলা কার হয়, এই যে দেখো, এই যে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করার পর চার্জ মুক্তি হয়, তাই না? জি ভাইয়া। তো ক্যাটায়ন গুলার ক্ষেত্রে চার্জ মুক্তিটা পড়ব। তার মানে চার্জ মুক্তিটা নির্ভর করে কি, যে নিচে তার আগে চার্জ মুক্তি হবে। ওকে। জি ভাইয়া। তাহলে আমি যদি তোমাকে বলি, ধরো কোথাও আছে সোডিয়াম প্লাস আর কোথাও আছে H+, এগুলা তো ক্যাটায়ন, তো এদের মধ্যে কার আগে চার্জ মুক্তি হবে বলো তো? এইচ প্লাস। ভেরি গুড। চার্জ মুক্তি হবে কার? H+ এর। এইচ প্লাসের। তাহলে এইখান থেকে দেখো, আরেকবার বলে দিচ্ছি কি মনে রাখবা, জাস্ট এই সক্রিয়তা সিরিজটা মনে রাখবা। মনে রাখার পর এইখান থেকে যে কোনো দুইটা আয়নের কথা যদি বলে, ধরো তোমাকে বললো ম্যাগনেসিয়াম 2+ আয়ন আর তোমাকে বললো H+ আয়ন, তো এই দুইটার মধ্যে যদি বলে কার আগে চার্জ মুক্তি হবে, কার আগে চার্জ মুক্তি হবে, তাহলে কোনটা হবে? এইচ প্লাস। H+। ওকে, জাস্ট এতটুকু মনে রাখলে হবে যে এই আয়নগুলার ক্ষেত্রে যে নিচে থাকবে তার আগে চার্জ মুক্তি হবে। মনে থাকবে এতটুকু? জি থাকবে। ওকে, ঠিক আছে। এই জিনিসটা আরেকটা এক্সাম্পলের সাথে যদি আমি তোমাকে বলি, তাহলে তোমার হয়তো একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পল দেখো, ধরো আমি তোমাকে বললাম সোডিয়াম আছে আর হচ্ছে ধরো তোমার আছে জিঙ্ক। খেয়াল করো, সোডিয়াম ধাতু এবং জিঙ্ক ধাতু, এই দুইটার মধ্যে বলো তো কে আগে ইলেকট্রন ছেড়ে দিবে বা কে আগে ইলেকট্রন ত্যাগ করবে? সোডিয়াম।
ভেরি গুড। কেন? কারণ সে কি সোডিয়াম আছে? উপরে আছে। সো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার পরে সোডিয়াম প্লাস হয়ে যাবে, আর জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে প্লাস জিঙ্ক হবে। প্লাস হবে। কিন্তু সোডিয়াম আগে চার আগে ইলেকট্রন ছেড়ে দিবে। বুঝতে পারছো? তার মানে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হওয়া জি ভাইয়া। থেকে জিঙ্ক 2 প্লাস হওয়া কে আগে হবে? সোডিয়াম আগে হবে। সোডিয়াম। আচ্ছা, এখন আমাকে বলো তো, যদি সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম আবার ফেরত আসে তখন কি করতে হবে? ইলেকট্রনটা গ্রহণ করতে হবে না? হ্যাঁ। আবার খেয়াল করো, জিঙ্ক থেকে জিঙ্ক 2 প্লাস আয়ন থেকে জিঙ্ক হওয়ার জন্য কি করতে হবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে না? হ্যাঁ। তাহলে আমি যদি বলি যে কোথাও সোডিয়াম প্লাস আছে আর জিঙ্ক 2 প্লাস আছে, তো সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম হবে এবং জিঙ্ক 2 প্লাস থেকে জিঙ্ক হবে, ইলেকট্রন গ্রহণ করে হবে, বুঝতেই পারতেছি। তাহলে বলো তো কোনটার আগে ইলেকট্রন গ্রহণ করবে, সোডিয়াম প্লাস নাকি জিঙ্ক 2 প্লাস? কোনটা আগে গ্রহণ করবে? জি, কোনটা আগে হ্যাঁ, গ্রহণ জিঙ্ক করবে? 2 প্লাস না? জি, জিঙ্ক 2 প্লাস। কেন? উত্তর সঠিক। ভাই ওই যে আগে চার্জ মুক্তি হয় যে, সেইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এই যে খেয়াল করো, এই যে জিঙ্ক 2 প্লাস আর সোডিয়াম প্লাস আছে, যেহেতু সোডিয়াম জিঙ্ক 2 প্লাস নিচে, তাই এটা আগে চার্জ মুক্ত হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো এটা দেখো, এইখান থেকে এই যে এই কথাটা এখন ভালো করে শোনো, যে যে আগে ইলেকট্রন ত্যাগ করে, যে আগে ইলেকট্রন ত্যাগ করে সে ইলেকট্রন পরে গ্রহণ করে। বুঝছো? যে আগে ইলেকট্রন ত্যাগ করে সে আগে ইলেকট্রন গ্রহণ করে না। ওকে, খেয়াল করে দেখো, এই যে সোডিয়াম আগে কি ইলেকট্রন ত্যাগ করতেছে, কিন্তু যখন গ্রহণ করার প্রশ্ন আসে তখন কিন্তু জিঙ্ক আগে ইলেকট্রন গ্রহণ করে। বিষয়টা কি বুঝছো? বুঝছো? সারা বুঝতে পারছো? হ্যালো? সো যেটা বললাম সেটা হচ্ছে, এই সক্রিয়তা সিরিজের যারা নিচে থাকবে তাদের আগে চার্জ মুক্ত হবে, চার্জ মুক্তি ঘটবে। ওকে, তাহলে জি এটা ছিল ভাইয়া। কি আর প্রথম। ভাইয়া এখানে তো শুধু এক টাইপেরই, মানে ওইখানে তো আর ধাতু টাতু কিছু নাই, জাস্ট একটাই, যে যে নিচে থাকবে সে হচ্ছে আগে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে খেয়াল করো, তিনটা ব্যাপার উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সক্রিয় সিরিজে যে নিচে আছে সেটা। এখন এইখানে আবার কথা আছে, যদি কারো ঘনমাত্রা বেশি হয়, সে নিচে থাকার পরেও যার ঘনমাত্রা বেশি সেটা আগে চার্জ মুক্ত হবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ধরো এরকম আছে, একটা আছে ধরো ক্লোরাইড, ক্লোরাইড উপরে আছে, ব্রোমাইড নিচে আছে, OH নিচে আছে। এখন আমি যদি ক্লোরাইড এবং ব্রোমাইডের ক্ষেত্রে বলি, তাহলে এই দুটার মধ্যে কার আগে চার্জ মুক্ত হবে যদি এটা প্রশ্ন করি, তাহলে তুমি দেখবা কে আগে নিচে আছে। নিচে আছে কে? OH নিচে আছে, তাহলে OH এর চার্জ মুক্ত আগে হবে। কিন্তু আমি যদি কোনো প্রশ্নে বলে দেই যে ঘনমাত্রা বেশি, বা কখনো যদি এরকম হয় যে কোনোটার ঘনমাত্রা বেশি, অর্থাৎ ক্লোরাইডের ঘনমাত্রা বেশি হয়ে গেছে মনে করো, সেক্ষেত্রে OH নিচে থাকার পরেও ক্লোরাইডেরই আগে চার্জ মুক্ত হবে। ওকে, তাহলে জি ভাইয়া। প্রথমত তোমার দেখতে হবে যে কে আগে নিচে আছে, সেটা আগে বের করবা। এরপরে দেখবা যে এই দুইটার মধ্যে কার ঘনমাত্রা বেশি। যদি এরকম বলতাম, খেয়াল করো, যে OH এর ঘনমাত্রা বেশি, OH এর ঘনমাত্রা বেশি, আমি এটা তোমাকে বলে দিলাম, তাহলে চোখ বন্ধ করে কি বলা যাবে? ক্লোরাইড এবং OH এর মধ্যে OH এরই আগে চার্জ মুক্ত হবে, কারণ এ আসেও নিচে, আবার এর ঘনমাত্রাও বেশি। কিন্তু যদি এরকম হয়, ক্লোরাইড এবং OH এর মধ্যে আমি বলে দিলাম ক্লোরাইডের ঘনমাত্রাটা বেশি, সেক্ষেত্রে OH নিচে থাকার পরেও ক্লোরাইডেরই আগে চার্জ মুক্ত হবে, বা চার্জ মুক্তি ঘটবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। ওকে, তো আমরা এই যে বেসিক্যালি এই জায়গাটাতে বোঝানোর জন্য এতগুলা কথা বললাম, এবং এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, তুমি যদি এই সক্রিয়তা সিরিজটা মুখস্থ করতে পারো, এই যে কে কে নাম একাই বার হইলো, এটা দিয়ে যদি তুমি এই সক্রিয়তা সিরিজটা মুখস্থ রাখতে পারো, তাহলে এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ,
যেমন পাত্রে রাখা যাবে কি যাবে না, পাত্র ক্ষয় হবে কি হবে না, কোষ বিভব কত, তড়িৎ রাসায়নিক কোষ, এই জিনিসগুলা খুব ইজিলি তুমি ধরতে পারবা। ওকে। জি। আর ভাইয়া ঘনমাত্রার কাহিনী শেষ? হ্যাঁ, ঘনমাত্রা কাহিনী শেষ। ভাইয়া এরকম না একটা ছিল, আমি তো এটা পড়ছিলাম, মানে হ্যাঁ, ভাইয়া ওই যে আগের পেজটাতে আসবো যান, আসবো যেখানে আসবো। আপনি আঁকাআঁকি করছেন। হ্যাঁ হ্যাঁ, ও আসবো, আচ্ছা। ওই জায়গাটাতে আসবো। এখন দেখো, আজকে আমাদের যেটা পড়ার টপিক, সেটা আমরা কি করতেছিলাম, আমরা শুরু করেছিলাম কি, গাঢ় সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, তাই না? জি ভাইয়া। সোডিয়াম ক্লোরাইডের একটা গাঢ় জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের একটা গাঢ় জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ আমরা করতেছি। তো তড়িৎ বিশ্লেষণ করার জন্য আমরা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ কোষ নিলাম, সোডিয়াম ক্লোরাইড ভেঙে গেল, সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন তৈরি করলো, পানি ভেঙে গেল, H+OH আয়ন তৈরি করলো। তো অ্যানোডে গেল ক্লোরাইড মাইনাস আয়ন এবং OH মাইনাস আয়ন, ক্যাথোডে গেল সোডিয়াম প্লাস আয়ন এবং H প্লাস আয়ন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যানোডে যে দুইটা গেল, ক্লোরাইড এবং OH মাইনাস আয়ন গেল, এখন এই দুইটা আয়নের মধ্যে কার আগে চার্জ মুক্ত হবে বলো তো? নিয়ম ভাইয়া অনুযায়ী হাইড্রোজেনের মনে হয়। আমি জিজ্ঞেস করছি হাইড্রোজেন এটার তো মধ্যে নিচে আছে। ক্লোরাইড এবং OH এই ও দুই, ওই দুইটার ভিতরে, হ্যাঁ ওই দুইটার ভিতরে OH মাইনাস, তাহলে মেবি এটা নিচে আছে OH হ্যাঁ, মাইনাস। রাইট। তার মানে হচ্ছে আমরা যদি ওই সক্রিয় সিরিজটা দেখতাম, অ্যানোয়নে নাইট্রেট, এরপর হচ্ছে সালফেট, তারপর হচ্ছে ক্লোরাইড, ব্রোমাইড, এরপর হচ্ছে আয়োডাইড। সো এই তিনটা ইয়েতে এই সক্রিয় সিরিজ এই পাঁচটা, তো এদের মধ্যে যে নিচে থাকে তার আগে চার্জ মুক্তি হয়, তাহলে OH এর পরে একটা আছে হাইড্রোক্সিল। তো যদি খেয়াল করে দেখি, OH যেহেতু নিচে আছে, তাহলে হিসাব অনুযায়ী OH এরই আগে চার্জ মুক্ত হওয়ার কথা। কিন্তু খেয়াল হ্যাঁ। করো, এই প্রশ্নে আমি কিন্তু বারবার করে বলতেছিলাম এটা সোডিয়াম ক্লোরাইডের একটা কি দ্রবণ, গাঢ়। গাঢ় জলীয় দ্রবণ। তার মানে কি এখানে ক্লোরাইডের পরিমাণটাও কি বেশি না, ক্লোরাইডের হ্যাঁ। ঘনমাত্রাও বেশি। তাই এইখানে আসলে OH নিচে থাকার পরেও এইখানে ক্লোরাইডের ঘনমাত্রা যেহেতু বেশি, তাই এই ঘনমাত্রা বেশি হওয়ার কারণে ক্লোরাইডের আগে চার্জ মুক্ত হবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া। তো এখানে অ্যানোডে কি হয়, জারণ হয়। সো ক্লোরিনের জারণ হবে, তার হ্যাঁ। মানে ইলেকট্রন ছাড়ন হবে, ইলেকট্রন ত্যাগ হবে। সো ক্লোরিন একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু হয়, আর দুইটা ক্লোরাইড দুইটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস হয়। বুঝতে পেরেছো এতটুকু? জি ভাইয়া। আর ক্যাথোডে কি আছে, সোডিয়াম প্লাস আর H+। তাহলে এইখানে যদি আমরা দেখতাম এই যে সক্রিয়তা সিরিজটা, যে সোডিয়াম প্লাস আছে এই যে এইখানে, তাই না, এইখানে আছে, আর H+ আছে কোথায়, এইখানে নিচে, তাই না? জি ভাইয়া। তাহলে এইখানে নিয়ম অনুযায়ী তাহলে H+ এর কি হবে, H+ ইলেকট্রন গ্রহণ করবে, ক্যাথোডে যেহেতু বিজারণ হয়। কিন্তু এটা হবে না, সোডিয়ামেরই হওয়ার কথা না না ভাইয়া? না, এই জায়গায় একটু বলি, এই জায়গায় একটু বলি যে এখানে সোডিয়াম এর না হয়ে H+ এরই হবে। কেন হবে একটু পরে বলতেছি। তাহলে এখানে হাইড্রোজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে H হিসেবে মুক্ত হবে। বুঝতে পেরেছো এতটুকু? জি ভাইয়া। এখন আসি কেন যে সোডিয়াম প্লাস ওপরে ইয়েতে হাইড্রোজেন প্লাস নিচে আছে, কিন্তু ঘনমাত্রা তো সোডিয়াম প্লাসের বেশি, তাহলে হিসাব অনুযায়ী তো সোডিয়াম প্লাসেরই হওয়ার কথা, যেহেতু ক্লোরাইডের হ্যাঁ। ক্ষেত্রে আপনি বললেন, তাই না? কিন্তু মনে জি রাখবা, ভাইয়া। কোথাও যদি H+ থাকে হাইড্রোজেন, তাহলে অবশ্যই হাইড্রোজেনই চার্জ মুক্তটা আগে হবে। ওকে, কোথাও যদি হাইড্রোজেন থাকে তাহলে তার চার্জ মুক্তিটা আগে হবে। কেন হয় এটা একটু বলে দেই, সেটা হচ্ছে হাইড্রোজেনের চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি, হাইড্রোজেনের চার্জ মুক্ত হওয়ার প্রবণতাটা সবচেয়ে বেশি। ভাই এটা কি শুধু হাইড্রোজেনের ক্ষেত্রেই হবে? শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রেই হবে। খেয়াল করো, এই যে এখানে যে আমার হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনের উপরের দিকে খেয়াল করে দেখো, এই হাইড্রোজেনের উপরের দিকে যতগুলা মৌল আছে, এই মৌলগুলো থাকার পরেও, হ্যাঁ, শুধুমাত্র হাইড্রোজেনেরই বিজারণ আগে হবে, অর্থাৎ হাইড্রোজেনেরই চার্জ মুক্ত আগে হবে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, জাস্ট ভাইয়া এখানে তো হচ্ছে বলো। আম, ভাই একটু ওই পেজে যান। হ্যাঁ, এখানে হাইড্রোজেন না থেকে যদি হচ্ছে কপার থাকতো, তখন তখন কোনটা যাইতো? তখন তো সোডিয়ামই যাইতো না? হ্যাঁ, কপার এবং সোডিয়ামের ক্ষেত্রে। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো একটা প্রশ্ন, কিন্তু কথা হচ্ছে এটা কখনোই আসবে না। হ্যাঁ, এই দুইটা দিয়ে কখনোই আসবে না। আহ, আরেকটা ব্যাপার হচ্ছে যে সেক্ষেত্রেও কোনটা হবে এটা আসলে ডিপেন্ড করতো, হ্যাঁ, আরেকটা বিষয়ের উপর ডিপেন্ড করতো। ভাইয়া এই
বিষয়টাই ক্লিয়ার হয় না, এটা একটু আরেকটু এক্সাম্পল দিয়ে বুঝাই দিবেন? এক্স্যাক্টলি। মানে যে ঘনমাত্রা বেশি থাকার কারণেও যায় না যে। হুম, আমি তোমাকে বলি, যে কোনো যে কোনো পদার্থই থাকুক, সেক্ষেত্রে যদি ইয়েতে হাইড্রোজেন যদি থাকে ওই পাত্রের মধ্যে, ওকে, মানে পজিটিভ আয়ন, সেক্ষেত্রে তুমি মনে রাখবা হাইড্রোজেন থেকে হাইড্রোজেন গ্যাস হবে। ওকে। জি ভাইয়া। আচ্ছা, আর যদি নেগেটিভ আয়নগুলা থাকে, নেগেটিভ আয়ন, এই যে নেগেটিভ আয়নগুলা, এদের ক্ষেত্রে প্রথমে দেখবা কে নিচে আছে, যে নিচে আছে তার চার্জ মুক্তি আগে হবে। বাট যদি কোথাও বলে দেয় ঘনমাত্রার বিষয়টা, সেক্ষেত্রে যার ঘনমাত্রা বেশি সেটা। ওকে। জি ভাইয়া। আচ্ছা, তো এই ব্যাপারটাই জাস্ট একটু মাথায় রাখলে হবে, আর কিছু না। আর একটা ব্যাপার হচ্ছে, এইখান থেকে তোমাদের সিলেবাসের মধ্যে শুধুমাত্র এই যে সোডিয়াম ক্লোরাইডের ব্যাপারটাই আছে। একটা হচ্ছে গাঢ় জলীয় দ্রবণ, আর একটা হচ্ছে গলিত সোডিয়াম ক্লোরাইড। এখন এখানে সোডিয়াম ক্লোরাইডের জায়গায় যদি পটাশিয়াম ক্লোরাইডও থাকতো, জলীয় দ্রবণ, গাঢ় জলীয় দ্রবণ, ঠিক আছে, সেক্ষেত্রেও এইখানে খেয়াল করো, এই যে সোডিয়ামের জায়গায় জাস্ট হচ্ছে পটাশিয়াম, আর এইখানে আমরা হাইড্রোজেনই পাইতাম, এই, আর এইখানে ক্লোরিন গ্যাসই পাইতাম। ওকে। ভাই আমি হাইড্রোজেনের ক্ষেত্রে তো বুঝলাম, আমি বলতেছি যদি অন্য কোনো কিছুর ক্ষেত্রে বলতো তখন কি হইতো? আচ্ছা, যদি কখনো আসে, হাইড্রোজেন বাদে। যদি কখনো আসে এটা আমাকে একটু দেখাও। হ্যাঁ, আসবে না, এক, কারণ হচ্ছে আচ্ছা। এই ধরনের কোনো ক্রিটিক্যাল কোশ্চেন দিবে না, মানে এরকম কোনো, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল ব্যাপার স্যাপার। ওকে। না ভাইয়া, আমার যতটুকু মনে হয় এটা তো মানে ওইরকম ছিল না, যে মানে দূরত্ব বেশি দেখে হচ্ছে মানে একটা ব্যাপার ছিল আর কি, যে দূরত্ব বেশি দেখে হচ্ছে এটা আগে যায়, অনেক এরকম আর ভাবে কি ব্যাখ্যা দেওয়া যায়, ঘনমাত্রা হ্যাঁ, থাকে। অনেক ভাবে ব্যাখ্যা দেওয়া যায়। একটু খেয়াল করে দেখো, এই যে এইখানে আছে ক্লোরাইড, আর এইখানে আছে ওইচ। তো যদি এখানে খেয়াল করে দেখো, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, হাইড্রোক্সিল। তো এইখানে, এইখানে যে এইখানে যদি বলো ওইচ এর ক্ষেত্রে এখানে দূরত্ব কম, এটা বলতে পারো। বাট এইখানে যদি খেয়াল করে দেখো, এখানে হচ্ছে সোডিয়াম প্লাস অনেক উপরে, আর এখানে আছে এইচ প্লাস অনেক নিচে। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার সক্রিয়তা অনেক বেশি, এই জন্য আগে চার্জ মুক্ত হয়। তো এইগুলো হচ্ছে বিষয় না। হ্যাঁ, তুমি জাস্ট এটা মনে রাখবা যে কোথাও যদি হাইড্রোজেন থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার ক্যাথোডে হাইড্রোজেনই পাবা। ওকে। জি ভাইয়া। আর অ্যানোডের ক্ষেত্রে, অর্থাৎ নেগেটিভ আয়নগুলোর ক্ষেত্রে, তুমি মনে রাখবা যার ঘনমাত্রা বেশি দেয়া আছে সেটাই পাওয়া যাবে। তুমি জাস্ট এইটুকু মনে রাখলে হবে। বুঝছো? জি ভাইয়া। এই প্রশ্নটাই যদি তোমাকে এখানে গাঢ় না বলে দিত, এখানে তোমাকে যদি জাস্ট গাঢ়টা না বলে দিত, সেক্ষেত্রে কিন্তু অ্যানোডে কিন্তু এই যে হাইড্রোক্সিল থেকেই আগে চার্জ মুক্ত হইতো। ক্লোরাইড এবং হাইড্রোক্সিলের মধ্যে এই OH এর কিন্তু চার্জ মুক্তটা আগে ঘটতো। বুঝছো? জি ভাইয়া। ভাইয়া তার মানে এখানে গাঢ় দিয়েই হচ্ছে ঘনমাত্রাটাকে বোঝায়? জি, গাঢ় দিয়ে বোঝাচ্ছি, এটা বেশি ঘন দ্রবণ। বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। গুড। জি ভাইয়া। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি সাম আপ করি বিষয়টা। তুমি সোডিয়াম ক্লোরাইডের একটা গাঢ় জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করতেছো। তো তড়িৎ বিশ্লেষণ করা হলে কি হবে? সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলে সেখানে অ্যানোডে কি পাওয়া যাচ্ছে? ক্লোরিন গ্যাস। ক্যাথোডে কি পাওয়া যাচ্ছে? হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস। এবং খেয়াল করো, যদি ক্লোরাইড এবং এইচ প্লাস এই দুইটা চলে যায়, তাহলে এই দ্রবণের মধ্যে তাহলে অবশিষ্ট থাকলো কি? OH মাইনাস এবং সোডিয়াম প্লাস। তখন এরা দ্রবণে এই সোডিয়াম প্লাস এবং OH মাইনাস এই দুইটা বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। বুঝতে পেরেছো? সো আমি যদি জি তোমাকে ভাইয়া। এমসিকিউতে বলি, এমসিকিউতে এই ধরনের প্রশ্ন অনেক বেশি আসে, অ্যাডমিশনেও আসে। সেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোডে কি পাওয়া যায়? অ্যানোডে কি পাওয়া যায়? Cl2। হ্যাঁ, ক্লোরিন গ্যাস। আর ক্যাথোডে কি পাওয়া যায়? হাইড্রোজেন গ্যাস। হ্যাঁ, এবং দ্রবণে কি পাওয়া যায়? সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, পারা যাবে। জি ভাইয়া। আচ্ছা ভাই, এখানে দ্রবণের ব্যাপারটা একটু আবার বলবেন? দ্রবণে হচ্ছে মানে যারা হচ্ছে কোনো বিক্রিয়া মানে দ্রবণে ইলেকট্রন এখানে ছাড়া অবশিষ্ট, গ্রহণ করার খেয়াল করো মধ্যে নাই। এদিকে, এদিকে দেখো, সোডিয়াম প্লাস আছে, Cl মাইনাস আছে দ্রবণে, আর এইখানে আছে H প্লাস, জি। H প্লাস আছে, আর কি আছে? OH মাইনাস আছে। হ্যাঁ। তো এইখানে খেয়াল করো, Cl মাইনাস তো চলে গেছে, Cl মাইনাস তো অ্যানোডে চলে গেল, H প্লাস সে তো ক্যাথোডে চলে গেল, তাহলে দ্রবণের মধ্যে অবশিষ্ট কি থাকলো? OH মাইনাস আর সোডিয়াম প্লাস থাকলো না?
ভাইয়া। তো সোডিয়াম প্লাস হচ্ছে পজিটিভ, OH মাইনাস নেগেটিভ, সো এরা দুজন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে। জি ভাইয়া, বুঝতে পারছি। এই যদি বুঝে থাকো তাহলে চলো আমরা র্যাপিড কিছু কোশ্চেনের আনসার দিই। সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড গলিত দ্রবণ। ওকে, তাহলে আমাকে একটু বলো অ্যানোডে কি পাবা, ক্যাথোডে কি পাবা, এবং দ্রবণে কি পাবা। বলো। ভাইয়া জ্বলিত আর গলিত তো সেমই না? না, এতক্ষণ কি পড়াইলাম তাহলে? গলিত মানে হচ্ছে শুধু সোডিয়াম ক্লোরাইড আছে, আর জলীয় মানে সোডিয়াম হ্যাঁ। ক্লোরাইড আছে, সাথে হচ্ছে পানি আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো গলিত সোডিয়াম ক্লোরাইডের অ্যানোডে কি পাওয়া যায়? ভাইয়া এনোডে পাওয়া যাবে হচ্ছে আহ এনে, সোডিয়াম। কেন? না না না, এখানে তো ভাইয়া ক্লোরিন হবে, সরি। ক্লোরিন হবে, আর ক্যাথোডে হচ্ছে গিয়ে হচ্ছে এনে হবে, তাই? সোডিয়াম আর হবে। দ্রবণে, দ্রবণে কিছু পাওয়া যাবে? না, থাকবে না কিছু। আর এটা বলো যে সোডিয়াম ক্লোরাইডে ক্ষারীয় জলীয় দ্রবণ অ্যানোডে কি পাওয়া যায়? ভাইয়া সেম, হ্যাঁ, ক্লোরিন পাওয়া যাবে। ক্লোরিন পাওয়া যাবে। আর ক্যাথোডে সোডিয়াম পাওয়া যাবে। কি পাওয়া যাবে? সোডিয়াম। কি পড়াইলাম এখানে? সোডিয়াম ক্লোরাইড ক্ষারীয় জলীয় দ্রবণে ক্যাথোডে কি পাওয়া যায়? হাইড্রোজেন। তো এটা কি বললাম? সোডিয়াম ক্লোরাইডে ক্ষারীয় জলীয় দ্রবণ বললাম না? সোডিয়াম ক্লোরাইডে ক্ষারীয় জলীয় দ্রবণে কি পাওয়া যায়? অ্যানোডে পাওয়া যায় ক্লোরিন গ্যাস, ক্যাথোডে পাওয়া যায় হাইড্রোজেন, দ্রবণে পাওয়া যায় সোডিয়াম হাইড্রোক্সাইড। মাত্রই না বললাম? জি ভাইয়া। তো সোডিয়াম ক্লোরাইডের ক্ষারীয় জলীয় দ্রবণে অ্যানোডে পাওয়া যায় ক্লোরিন, আর ক্যাথোডে পাওয়া যায় হাইড্রোজেন গ্যাস, এবং দ্রবণে পাওয়া যায় সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝছো? জি ভাইয়া। সেগুলা বারবার পড়বা, হ্যাঁ, বারবার পড়লে আচ্ছা। জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। ওকে। আচ্ছা, আর একটা ব্যাপার বলছিলাম না, যে কার চার্জ মুক্ত হবে আগে, কোনটার চার্জ মুক্তিটা আগে ঘটবে, সেটা ডিপেন্ড করে তিনটা জিনিসের উপর। একটা হচ্ছে সক্রিয়তা সিরিজের যে নিচে আছে সেটার উপর, যার ঘনমাত্রা বেশি সেটা। আরেকটা আছে না তড়িৎদ্বারের প্রকৃতি। জি ভাইয়া। আচ্ছা, তড়িৎদ্বারের প্রকৃতির ক্ষেত্রে যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে, একটু যদি খেয়াল করি এই স্লাইডটাতে দেখো, যে আমরা বলছিলাম যে এইখানে না, এই জায়গাটাতে, তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণে অ্যানোডে কি পাওয়া যায়? ক্লোরিন পাওয়া যায়। ক্যাথোডে কি পাওয়া যায়? হাইড্রোজেন পাওয়া যায়, রাইট? জি ভাইয়া। তো একটু খেয়াল করে যদি দেখো যে এই যে আমাদের অ্যানোড এবং ক্যাথোড, এগুলো তো আসলে হচ্ছে ধাতব তার, তাই না? ধাতব দণ্ড। তো এই দণ্ডগুলা বা তারগুলা আসলে কিসের হয়? তারগুলা হয় হচ্ছে তোমার হয় সাধারণত দেখা যায় প্লাটিনামের বা গ্রাফাইটের। ঠিক আছে, প্লাটিনাম বা জি ভাইয়া। গ্রাফাইটের হয়। তো নর্মালি এই যে আমরা যখন সোডিয়াম ক্লোরাইডে গাঢ় জলীয় দ্রবণ তড়িৎ বিশ্লেষণ করছি, তখন এখানে এই যে অ্যানোড এবং ক্যাথোড যেগুলো ছিল, এই অ্যানোড ক্যাথোডগুলো আসলে প্লাটিনামের ব্যবহার করছিলাম। ওকে, যেটা আমরা বলে দিই নাই, না বলে দেওয়া থাকলে সাধারণত প্লাটিনামই ধরে নেওয়া হয় আর কি। তো অ্যানোড ক্যাথোডগুলো কিসের ছিল? প্লাটিনামের। ওকে। জি ভাইয়া। তো প্লাটিনাম থাকার ফলে এখানে আসলে ক্যাথোডে হাইড্রোজেনটা পাওয়া যায়। কিন্তু তুমি যদি কখনো এই ক্যাথোডগুলা বা অ্যানোডগুলা যদি মার্কারির ব্যবহার করতা, কিসের? মার্কারি, মার্কারি। সেক্ষেত্রে তোমার এখানে হাইড্রোজেন না পেয়ে সোডিয়াম ধাতু পাইতা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা এক্সেপশন, ওই যে 3 নাম্বার যে সূত্রটা ছিল, যে নর্মালি প্লাটিনাম ব্যবহার করা হয়, কিন্তু এখানে প্লাটিনাম ব্যবহার না করে যদি তুমি মার্কারি ব্যবহার করতা, সেক্ষেত্রে তুমি ক্যাথোডে হাইড্রোজেন না পেয়ে পাইতা কি? সোডিয়াম ধাতু। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে এই যে এইখানে খেয়াল করো। মানে ভাইয়া তখন কি আর কি হচ্ছে, আমার হাইড্রোজেনটাকে আমি ধরবো না, নিয়ম অনুসারে যেটা হয় নিয়ম অনুসারে সেটাই করব। জি, জি।
ওইটার কারণটাও আছে, খেয়াল করো তাহলে। যে তাহলে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণ, গাঢ় জলীয় দ্রবণ, তাহলে অ্যানোডে পাওয়া যাবে কি? ক্লোরিন। অ্যানোডে কোনো সমস্যা হয় না, অ্যানোডে সমস্যা হয় না, ক্যাথোডে হয়। এই যে 3 নাম্বার তড়িৎদ্বারের প্রকৃতি, এটা শুধুমাত্র ক্যাথোডের জন্য মনে রাখবা। সেক্ষেত্রে তুমি পাবা কি? সোডিয়াম ধাতু। বুঝতে পেরেছো? কখন? জি ভাইয়া। যখন মার্কারি ব্যবহার করা হবে। এই যে এই 4টা জাস্ট মনে রাখবা। তাহলে গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোডে পাওয়া যায় ক্লোরিন গ্যাস, ক্যাথোডে পাওয়া যায় সোডিয়াম ধাতু। আর সোডিয়াম ক্লোরাইডের গাঢ় জলীয় দ্রবণকে তড়িৎ বিশ্লেষণ করা হলে অ্যানোডে পাওয়া যায় ক্লোরিন গ্যাস, ক্যাথোডে পাওয়া যায় হাইড্রোজেন, দ্রবণে পাওয়া যায় সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু যদি তড়িৎদ্বারটা মার্কারি ব্যবহার করা হয় তাহলে সেই ক্ষেত্রে পাওয়া যায় সোডিয়াম ধাতু ক্যাথোডে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, সো এটা একটু মাথায় রাখবা। এটার একটু কারণটা বলে রাখি, যদি মনে রাখতে পারো খুবই ভালো। যে এইখানে আসলে ক্যাথোডে কে কে থাকে? সোডিয়াম প্লাস এবং এইচ প্লাস থাকে। তো যখন তুমি মার্কারি ব্যবহার করবা, এই মার্কারির সাথে সোডিয়ামের একটা সখ্যতা আছে। ঠিক আছে? তো এই মার্কারির সাথে সোডিয়াম মিলে একটা সংকর তৈরি করতে পারে। সংকর, আমরা জানি ধাতুর সংকর তৈরি করে, এই যে অ্যামালগাম মার্কারির সংকর বলে। তো মার্কারির সাথে সোডিয়ামের একটা সংকর তৈরি করার প্রবণতা থাকে বেশি। সো যেহেতু প্রবণতাটা বেশি থাকে, তাই সে গিয়ে আর কি ইলেকট্রনটা গ্রহণ করে ফেলে, কিন্তু হাইড্রোজেনের সাথে মার্কারির সখ্যতা কম। এটা হচ্ছে কারণ, জাস্ট একটু বলে রাখলাম, মনে রাখতে পারলে খুব ভালো। ওকে, আচ্ছা। তাহলে জি ভাইয়া। এইখান আর থেকে ভাই এখানে যে গ্রাফাইট লিখছিলেন, হ্যাঁ একই জিনিস, গ্রাফাইটের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, জাস্ট মার্কারির ক্ষেত্রে এরকম হয়। গ্রাফাইট আর প্লাটিনাম দুইটা কি সেম সেম হবে দুইটার জি জি ক্ষেত্রে? জি জি, সব ক্ষেত্রে সেম হবে, শুধু মনে রাখবা মার্কারি ব্যবহার করলে, শুধুমাত্র মার্কারি ব্যবহার করলে সেক্ষেত্রে সোডিয়াম ধাতু পাবা, জাস্ট এটা মনে রাখবা। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন একটা ম্যাথ দেখবো। ওকে, জি ভাইয়া। আচ্ছা তাহলে ম্যাথে যাওয়ার আগে একটু আমরা সূত্রগুলো একটু রিভিউ করে নেই। কি কি সূত্রগুলো ছিল? ফ্যারাডের সূত্রটা কি ছিল? W equal to ZIT, জেড আইটি। W equal to ZIT, এবং Z equals to কি ছিল? M divided by EF, যেখানে M হচ্ছে পারমাণবিক ভর, E হচ্ছে যোজনী, F হচ্ছে 96,500 কুলম্ব, তাই না? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, চলো আমরা প্রথম ম্যাথটা না দেখি। প্রথম ম্যাথ দেখো তো, প্রথম ম্যাথটা কি বলছে, প্রশ্নটাতে কি বলছে? ভাইয়া, প্রশ্ন বলছে তুতের দ্রবণে 40 মিনিট সময় ধরে 160 ভাইটা কি এম এ বিদ্যুৎ প্রবাহিত মিলি করলে অ্যাম্পিয়ার, মিলি তড়িৎদ্বারে কি অ্যাম্পিয়ার। পরিমাণ মিলিঅ্যাম্পিয়ার? জি, মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা। কি পরিমাণ কপার, কয়টি কপার পরমাণু জমা পড়বে? জি, প্রশ্নটা আরেকবার পড়ো। তুতের দ্রবণে 40 মিনিট সময় ধরে 160 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে কি পরিমাণ কপার, কয়টি কপার পরমাণু জমা পড়বে? দুইটা প্রশ্ন, কপারের পারমাণবিক ভর ও আয়ন দেওয়া আছে। দুইটা প্রশ্ন, একটা হচ্ছে কি পরিমাণ, কি পরিমাণ কপার জমা হবে, আর আমরা বলছিলাম কি পরিমাণ মানে বোঝাচ্ছে কি গ্রাম, তার মানে কত গ্রাম কপার জমা হবে। আর কয়টি কপার পরমাণু জমা হবে মানে কতটা কপার পরমাণু জমা হবে, এখানে কয়টি চেয়েছে। কপারের পারমাণবিক ভর দিয়ে রাখছে 63.5 এবং কপার আয়নের চার্জ দেয়া আছে +2, তার মানে বোঝা যাচ্ছে যোজনী হচ্ছে 2। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, তুতের দ্রবণ মানে কি? তুত, তুতের সংকেত কি? সিএও। কপার সালফেট, কপার সালফেটের আরেকটা নাম হচ্ছে তুত। জি। তো কপার সালফেট দ্রবণে 40 মিনিট সময় ধরে 160 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত করলে তড়িৎদ্বারে কি পরিমাণ কপার জমা হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো বোঝাই যাচ্ছে, প্রশ্নটা দেখে কি বোঝা যাচ্ছে, এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বুঝাইছে, তাই না? জি কারণ হচ্ছে জি। কি যে এখানে কপার সালফেটের একটা দ্রবণ আছে মনে করো, তো এখানে একটা অ্যানোড আছে একটা ক্যাথোড আছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো মনে করো এটা ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। তো যখন বিদ্যুৎ চালনা শুরু করবে এখানে কপার 2+ তৈরি হবে। তাহলে কপার 2+টা যেহেতু পজিটিভ, আমরা জানি ক্যাটায়ন, যেহেতু ক্যাটায়ন যায় ক্যাথোডে, সো ক্যাথোডে Cu2+ যাবে, যার পরে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে কপার হিসেবে জমা হবে।
এইটুকু কি বুঝছো? জি ভাইয়া। তো এই জন্যই এটাই ওরা প্রশ্ন করছে, এই যে এইখানে যে কপারটা জমা হবে এই কপারের পরিমাণটা কত সেটা ডাব্লিউ চাইছে তারা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এই আমার এটাই এখন বের তো করতে হবে। এইটুকু কি করে দেখাইতে হবে? না না না, এটা আমি তোমাকে প্রশ্ন বুঝাইলাম। ও ওকে, আচ্ছা। এটা হচ্ছে তোমার প্রশ্ন, এটা প্রশ্ন বুঝাইছি। ওকে, তাহলে তোমাকে জি চেয়েছে ভাইয়া। কি, ডাব্লিউ চেয়েছে। আর আমরা ডাব্লিউ এর কি সূত্র জানি, ডাব্লিউ ইকুয়াল টু কি সূত্র জানি, ZIT। জেড আইটি আমরা জানি, ডাব্লিউ ইকুয়ালস টু আমরা জানি জেড আইটি। তাহলে খেয়াল করো ভাইয়া এখানে এখানে যেহেতু কপার আয়নের চার্জ দেওয়া আছে, তাহলে আমি W = ZQ লিখতে পারি না? কিউটা কি ছিল? হ্যাঁ, তড়িৎ চার্জ ছিল। হ্যাঁ তড়িৎ চার্জ, প্রশ্নে কি তড়িৎ চার্জ দেয়া আছে? তড়িৎ চার্জ, এটা হচ্ছে কপারের চার্জ, আর তড়িৎ চার্জের একক হচ্ছে কুলম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো প্রশ্নে কি দেয়া আছে, এই যে 40 মিনিট, এই 40 মিনিট এটা কি আমার সময়, হ্যাঁ 40 মিনিট এটাকে সেকেন্ডে নিলাম। এরপরে 160 মিলি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আমার বিদ্যুৎ কারেন্ট, আই দেয়া আছে। তাহলে এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, তাই 1000 দিয়ে ভাগ করছি, ভাগ করে অ্যাম্পিয়ারে নিয়ে গেছি। বুঝছো? জি ভাইয়া। ক্যাথোডে জমাকৃত পদার্থের ভর ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়ালস টু হোয়াট? তাহলে আমাদের এখন ডাব্লিউ বের করতে হবে। তো ডাব্লিউ বের করার আমরা সূত্র কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু জেড আই ZIT। টি। তো এখানে আমার আই দেয়া আছে, প্রশ্নে টিও দেয়া আছে, জেড দেয়া নাই। তাহলে জেড বের করতে হবে। কার জেড বের করতে হবে? কপারের, কারণ বলছে কপার কি পরিমাণ জমা হয়। তাহলে বলো কপারের জন্য জেড কিভাবে বের করব? গ্রাম। কপার, এখানে তো কপার সালফেট দেওয়া আছে, এখানে কপার কত? হ্যাঁ, এখানে তো কপার সালফেট দেওয়া আছে, তা না শুধু কপার। গ্রাম পারমাণবিক ভর, নিচে হচ্ছে যোজনী ইন্টু 96,500। হ্যাঁ কত হবে, গ্রাম পারমাণবিক ভর কত দেয়া আছে? 63.5। যে 63.5 ডিভাইডেড বাই যোজনী হচ্ছে 2, 96,500 কুলম্ব। সো এটা এখানে বসাই দিব, উত্তর চলে আসবে 63.5 জি ভাইয়া। 2 ইন্টু 96,500 কুলম্ব। আয়ের মান হচ্ছে 0.16, টি এর মান হচ্ছে 2400 সেকেন্ড। সো ক্যালকুলেশন করলে যতটুকু আসে সেটাই হচ্ছে উত্তর। কত আসবে? কতটুকু আসবে? আপনি তো ক্যালকুলেশন করলেন, আমি তো করি নাই। তুমি বসে আছো, 0.126, ভাইয়া আপনি করতেছেন এই জন্য। 0.126 গ্রাম কপার আসছে। ওকে, এটা অ্যান্সার, 1 নম্বরের অ্যান্সার এতটুকু। জি ভাইয়া। এখন বলছে কি কতটি কপার পরমাণু জমা হবে, কতটি কপার পরমাণু কপার জমা হবে। পরমাণু জমা। তো এটার মানে হচ্ছে 2 নাম্বার যদি আমি করতে যাই, তার মানে আসলে বুঝাইতেছে এই যে এত গ্রাম কপারে আসলে কতটা কপার পরমাণু থাকে, এটাই আসলে প্রশ্ন করেছে। বুঝছো? কারণ জিরো পয়েন্ট ওয়ান টু জি সিক্স ভাইয়া। গ্রাম কপারে কতটুকু কয়টা কপার পরমাণু থাকে সেটা। তো তুমি একটা আমাকে বলো তো, কোন একটা পদার্থের এক মোলে কি পরিমাণ পরমাণু থাকে? 6.023 ইন্টু 10⁻²৪। ভেরি গুড, তাহলে একটু খেয়াল করে দেখো তো, এক মোল কপার মানে কি? এক মোল কপার সমান সমান কত? এক মোল কপারে আছে কতটা থাকে? 6.02 10⁻23টি কপার পরমাণু, তাই না? জি এই লাইনটা ভাইয়া। কি বোঝো? জি। আর বলো তো এক মোল কপার মানে কত গ্রাম? 63.5 গ্রাম না? হ্যাঁ, কপারের পারমাণবিক ভর যত জি, তত। তাহলে 63.5 গ্রামে কপার থাকে কতটা? 6.02 10⁻23টি। ইন্টু 6। সুতরাং এই যে এটার জন্য এখন বের করতে হবে, 0.126 গ্রামে কপার থাকে 0.602 ইন্টু 10⁻23 ইন্টু 0.126 ডিভাইডেড বাই 63.5। সেখানে ক্যালকুলেশন করলে যা আসে এতটি পরমাণু। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এই ধরনের প্রশ্নে যদি থাকে তাহলে এইভাবে অঙ্ক করতে হবে। এখন মনে করো এই প্রশ্নটাই যদি তোমাকে 1 নাম্বারটুকু না দিয়ে জাস্ট শুধু 2 নাম্বারটা দিত, কি পরিমাণ কপার আছে এটা তোমাকে প্রশ্ন না করে তোমাকে জাস্ট বলছে কয়টি কপার পরমাণু জমা পড়বে, তাহলে তোমার অঙ্ক কতটুকু করতে হবে?
ভাইয়া তাও তো আমার পুরোটা জি কয়টি তারপরেও কপার জি পরমাণু জমা পড়ে তাহলে পুরোটা করতে প্রথমে হবে। তাহলে প্রথমে ডাব্লিউ এর মানটা বের করে নিবা। এরপরে হচ্ছে এক মোলে কতটুকু থাকে, এক মোলে থাকে 6.02 × 10⁻23। তাহলে যেটা আসবে সেটার জন্য বের করবা। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এটা হচ্ছে সলিউশন ছিল আমাদের। এই যে আমাদের উত্তর ঠিক আছে, 0.12634 গ্রাম, আর এখানে আসবে এতটি পরমাণু। ওকে, এই প্রশ্নটা দেখো বোঝো কিনা। লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কত কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে আদর্শ উষ্ণতা হ্যাঁ, ও চাপে তড়িৎদ্বারে 500 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন উৎপন্ন হবে। আবার বড় প্রশ্ন, প্রশ্ন পড়তেই থাকো পড়তেই থাকো। লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে কত কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে আদর্শ উষ্ণতা ও চাপে তড়িৎদ্বারে 500 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন উৎপন্ন হবে। হ্যাঁ, প্রশ্ন বোঝার চেষ্টা করো, এখানে কি চেয়েছে, কি দেয়া আছে। লঘু, ভাইয়া লঘু মানে ঘনমাত্রা কম কম, বুঝাচ্ছে না? ভেরি গুড, মানে লঘু কম মানে কম পরিমাণে বোঝাচ্ছে। আছে। জি, কম পরিমাণে আছে। সালফিউরিক অ্যাসিডের মধ্যে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে আচ্ছা কত কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে, তার মানে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত করলে আই বের করতে বলছে না? হ্যাঁ, কতটুকু বিদ্যুৎ, কি বের করতে বলছে, যে কতটুকু বিদ্যুৎ। এখন বিদ্যুৎ মানে হচ্ছে কতটুকু কারেন্ট হতে পারে, কতটুকু বিদ্যুৎ চার্জ হতে পারে, দুইটাই হতে পারে। আচ্ছা। তাহলে একটু যদি খেয়াল করে দেখি প্রশ্নটা আগে বলি। তোমার হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিড, তাহলে তোমার হচ্ছে একটা সালফিউরিক অ্যাসিড H2SO4, তাই তো? জি ভাইয়া। এই অ্যাসিডের মধ্যে প্লাটিনাম তড়িৎদ্বার, ওই যে আমরা যে বলি অ্যানোড ক্যাথোড, এই অ্যানোড ক্যাথোড কিসের ব্যবহার করছে, প্লাটিনামের ব্যবহার করছে। ব্যবহার করার পরে তাহলে বলছে যে কত কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত করলে আদর্শ উষ্ণতা ও চাপে, এখানে একটা জিনিস বলে দিছে, আদর্শ উষ্ণতা চাপ মানে কি, এসটিপি। বলছে এসটিপি তে 500 সেন্টিমিটার কিউব হাইড্রোজেন উৎপন্ন হয়। খুব সহজ ভাবে যদি বলি, এই সালফিউরিক অ্যাসিডকে যদি তুমি তড়িৎ বিশ্লেষণ করো তাহলে এখানে কি তৈরি হবে বলতো, দুইটা H প্লাস আর সালফেট 2 মাইনাস তৈরি হবে না। 4 মাইনাস। হ্যাঁ। এবং এই যে H প্লাস যেহেতু ক্যাটায়ন, সে যাবে কোথায়, ক্যাথোডে। হ্যাঁ। ক্যাথোডে যাবে, দুইটা H প্লাস ক্যাথোডে গেল, যাওয়ার পর আমরা জানি ক্যাথোডে বিজারণ হয়, তাই ইলেকট্রন গ্রহণ হবে। সো H প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন পাওয়া যাবে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তো এই যে এই কথাটাই প্রশ্নে বলছে, আমি প্রশ্নটা ব্যাখ্যা করলাম যে লঘু সালফিউরিক অ্যাসিডের মধ্যে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তুমি যদি বিদ্যুৎ প্রবাহিত করো, আদর্শ উষ্ণতা ও চাপে হাইড্রোজেন উৎপন্ন হয়। এই যে আমি প্রমাণ দেখলাম যে হ্যাঁ হাইড্রোজেন উৎপন্ন হয়। এবং এখন ওরা প্রশ্ন দিয়ে দিছে যে এই হাইড্রোজেন উৎপন্ন হয় কতটুকু, 500 সেন্টিমিটার কিউব, এবং এটা দিয়ে দিছে কি, এসটিপি সেন্টিমিটার কিউব। আয়তন। এসটিপি তে 500 সেন্টিমিটার কিউব আয়তন এটা উৎপন্ন করে। এখন ওরা জিজ্ঞেস করছে যে কতটুকু, কত কুলম্ব, এই যে কত কুলম্ব কিন্তু বলে দিচ্ছে, দেখো তো আই বের করতে বলছে না কিউ বের করতে বলছে, আয়ের একক তো হচ্ছে কিউ বের করতে আর বলছো, কিউ যেহেতু হচ্ছে কিউ কি, এর একক চার্জ হচ্ছে। কুলম্ব সি। তার মানে এখানে তোমাকে বের করতে বলছে কি, কিউ। প্রশ্ন বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এবার এইটা পড়ার জন্য আমাদের হচ্ছে একটা থিওরি জানা লাগবে। থিওরিটা কি? আচ্ছা থিওরিটা ভাইয়া এক মিনিট। বলেন। আদর্শ উষ্ণতা ও চাপে তড়িৎদ্বারে এত হাইড্রোজেন উৎপন্ন হবে। ভাই আদর্শ উষ্ণতা ও চাপে বলতে কি বুঝাইছে, মানে এখানে আদর্শ বলতে দেখি তো বুঝে নিছি এসটিপি তে। জি, আচ্ছা ঠিক আছে। মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেটাকে বলে আদর্শ তাপমাত্রা ও চাপ। না মানে এখানে চাপেরও কি কিছু ধরতে হবে কিনা? না না না, এগুলা কিছুই না, এগুলা জাস্ট হচ্ছে এই ইনফরমেশনটা দেওয়ার পেছনে একটা কারণ আছে, একটু পরে আসবো এই জায়গাটাতে। আগে একটা থিওরি পরে আসি। জি। আচ্ছা, আমাকে মনে করো সোডিয়াম ক্লোরাইড আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে যদি তড়িৎ বিশ্লেষণ করো কি কি তৈরি হবে, সোডিয়াম প্লাস Cl Na মাইনাস। প্লাস Cl মাইনাস। আচ্ছা, ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে যদি তড়িৎ বিশ্লেষণ করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তড়িৎ বিশ্লেষণ করলে কি তৈরি হবে, Al3 প্লাস। প্লাস 3Cl মাইনাস, তাই তো?
তাহলে আমাকে হ্যাঁ বলতো এই যে সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস এরা অ্যানোডে যাবে নাকি ক্যাথোডে যাবে? ভাইয়া সবগুলা এক সাইডের? মানে এই যে এইগুলার কথা বলতেছি যে সোডিয়াম প্লাস, এগুলো তো ক্যাথোডে যাবে। জি এটাই জিজ্ঞেস করেছি, ক্যাথোডে যাবে তাই তো? আচ্ছা এবার জি একটু ভাইয়া। খেয়াল করো, ক্যাথোডে গেল, তাহলে সোডিয়াম প্লাস যাওয়ার পরে কি করবে, সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে সোডিয়াম ধাতু হবে। হুম। এরকম ম্যাগনেসিয়াম 2 প্লাস কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? এমজি শুধু। এমজি। আচ্ছা অ্যালুমিনিয়াম 3 প্লাস কি হবে, কয়টা করবে ইলেকট্রন তিনটা গ্রহণ? গ্রুপ করবে। তিনটা ইলেকট্রন গ্রহণ করে কি হবে? শুধু অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম হবে। তাহলে এইখানে একটু ভালো করে একটু খেয়াল করতে হবে। খেয়াল করো তো, উৎপাদে আমার পদার্থ পাওয়া গেছে প্রত্যেকের জন্য কত মোল করে, এখানে সোডিয়াম কত মোল এক পাওয়া মোল। গেছে, 1 মোল, ম্যাগনেসিয়াম, 1 মোল। অ্যালুমিনিয়াম। 1 মোল। তাহলে খেয়াল করো এই যে আমার ক্যাথোডে 1 মোল পরিমাণ পদার্থ জমা হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি, ক্যাথোডে 1 মোল পরিমাণ পদার্থ জমা হওয়ার জন্য সোডিয়ামের 1 মোল ইলেকট্রন গ্রহণ করা লাগছে, ম্যাগনেসিয়ামের 2 মোল ইলেকট্রন গ্রহণ করা লাগছে, অ্যালুমিনিয়ামের 3 মোল ইলেকট্রন গ্রহণ করা লাগছে। এটা বুঝছো? জি ভাইয়া। আচ্ছা তাহলে এইখানে একটা ইনফরমেশন মাথায় রাখবা যে 1 মোল ইলেকট্রন গ্রহণ করার জন্য 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়। 1 মোল ইলেকট্রন গ্রহণ করার জন্য কি করা লাগে, 1 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এটা ক্লিয়ার কিনা এই কথাটা? 1 মোল ইলেকট্রনের জন্য হ্যাঁ ক্লিয়ার। 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগে। তাহলে আমাকে একটু প্রশ্নের উত্তর দাও তো, ক্যাথোডে 1 মোল সোডিয়াম জমা হওয়ার জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 96,500। আমি প্রশ্ন কি করেছি, কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? ও 1 ফ্যারাডে, সরি। আবার শোনো প্রশ্ন, ম্যাগনেসিয়ামের 1 মোল পরিমাণ ক্যাথোডে জমা হওয়ার জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 2 ফ্যারাডে। অ্যালুমিনিয়ামের 1 মোল পরিমাণ ক্যাথোডে জমা হওয়ার জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ লাগবে? 3 ফ্যারাডে। বুঝতে পারছো? না, আচ্ছা সেখানে 1 মোল ইকুইভ্যালেন্ট হচ্ছে 1 ফ্যারাডে। তো জি, এখানে হচ্ছে ভাই এটা বুঝলাম যে 1 মোল সমান হচ্ছে 1 ফ্যারাডে বলতে পারি। হুম, মানে 1 মোলের জন্য দরকার হয় 1 ফ্যারাডে। জি, তার মানে এখানে তিন তিন মোল সোডিয়াম আছে। আছে একটা, এক হ্যাঁ, মোল হ্যাঁ, তাহলে আমার এখানে 1 মোল দরকার হবে। না না তো এই যে 1 মোল ম্যাগনেসিয়াম আছে ইলেকট্রন নিচ্ছে, রাইট, 1 মোল ইলেকট্রন গ্রহণ করছে, দ্যাটস ওয়াই 1 ফ্যারাডে। 2 মোল ইলেকট্রন ও গ্রহণ করছে, আচ্ছা দ্যাটস ওয়াই আচ্ছা। 2 ফ্যারাডে। হ্যাঁ এখন 3 মোল বুঝছি। ইলেকট্রন গ্রহণ করছে, সো 3 ফ্যারাডে। বুঝছো? জি ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমাকে একটু বলো, এই যে এইখানে এখন চলে আসো সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে এই যে ক্যাথোডে হাইড্রোজেন, এই যে 1 মোল হাইড্রোজেন তৈরি হয়েছে না, ক্যাথোডে সবসময় 1 মোল পরিমাণ পদার্থ জমা হয়। তাহলে খেয়াল করো তো, ক্যাথোডে 1 মোল হাইড্রোজেন জমা হওয়ার জন্য কয় ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন? 2। এটা কি বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা তাহলে কি আমি এই লাইনটা লিখতে পারি, খেয়াল করো তো, যে 1 মোল হাইড্রোজেন ক্যাথোডে জমা হতে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন। জি ভাইয়া বলতে পারি। আচ্ছা ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমার প্রশ্নে চলে আসি। হ্যাঁ, এখন একদম এই প্রশ্নটা সলভ করব। খেয়াল করে দেখো এই প্রশ্নে আমার বেসিক্যালি কি দেয়া আছে, এসটিপি তে আয়তন দেয়া আছে, কার হ্যাঁ পরিমাণ, হাইড্রোজেনের পরিমাণটা দেয়া আছে। হাইড্রোজেনের পরিমাণ এসটিপি তে কতটুকু দেয়া আছে? 500 500 সেন্টিমিটার সেন্টিমিটার কিউব। কিউব, তাই না? জি আচ্ছা ভাইয়া। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যখন অঙ্ক করব, তো অঙ্ক করার সময় খেয়াল করো কিভাবে করব। এইখানে আমার এটা কিসে দেয়া আছে, আয়তনে দেয়া আছে না? জি ভাইয়া। এটা মানে দেয়া আছে আমার কি, ভি। ভাই এটা কি এভাবে করবো, 22.4 এত দেন ভেরি 500 তে গুড, এত? ভেরি গুড, ভেরি গুড। সো 1 মোলের পরিবর্তে আমি লিখবো কি, কারণ আমরা জানি যে কোনো একটা গ্যাসের 1 মোলে কতটুকু, এসটিপি তে কোনো একটা গ্যাসের আয়তন
এক মোল গ্যাসের আয়তন কতটুকু? 22.4 লিটার না? 22.4। ভেরি হ্যাঁ গুড, এই তো প্রশ্ন, প্রবলেম ধরতে পারতেছো, ঠিক আছে। সো 22.4 লিটার 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 হাইড্রোজেন ক্যাথোডে জমা হতে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন, বুঝতে পেরেছো? জি ভাইয়া। কিন্তু আমার প্রশ্নে তো ওই যে কুলম্ব চেয়েছিল, ফ্যারাডে তো চাই নাই, কুলম্ব চাইছে। সো এই 2 ফ্যারাডে কুলম্বতে নিবা। আমরা জানি 1 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব। সো 2 ফ্যারাডে মানে 96,500 কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হয়, বুঝতে পেরেছো? জি ভাইয়া। এবার খেয়াল করো, এখানে হচ্ছে জাস্ট ওই যে ক্যালকুলেশনটুকু করে দিবা যে 500 সেন্টিমিটার কিউব মানে কত লিটার বলো তো? 0.5 লিটার। 0.5 লিটার। সুতরাং 0.5 লিটার হাইড্রোজেন ক্যাথোডে জমা হতে প্রয়োজন কত? 2 ইন্টু 96,500 কুলম্ব ডিভাইডেড বাই 22.4 ইন্টু 0.5। ক্যালকুলেশন যদি করি উত্তর কত আসবে? ক্যালকুলেটর আছে কাছে? না ভাইয়া। আচ্ছা আমি করে দেখতেছি। 2 ইন্টু 96,500 কুলম্ব 0.5 ডিভাইডেড বাই 22.4 লিটার। উত্তর আসছে 4308। হ্যাঁ ঠিক আছে। উত্তর আসছে 4308.03 কুলম্ব, বুঝছো? জি ভাইয়া। তাহলে দেখো এটাই উত্তর। এই যে দেখো এইখানে যেভাবে করছে এখানে উত্তর সেমই আসছে, উত্তর 4308। ওকে, হ্যাঁ তাহলে খেয়াল করো অঙ্কটা আরেকবার রিক্যাপ করে দিচ্ছি বা আরেকবার বলতেছি যে অঙ্কটা কেমনে করতে হবে। প্রথম কথা, বুঝতেই পারতেছি, প্রশ্ন দেখে বুঝলাম যে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন পাওয়া যাবে ক্যাথোডে, তাই না? জি ভাইয়া। তো আমরা এইখান থেকে আমরা যেটা দেখলাম যে সালফিউরিক অ্যাসিড থেকে তোমার পাওয়া যাবে হচ্ছে H+, ওইটা ক্যাথোডে যাবে হাইড্রোজেন, বেসিক্যালি 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল হাইড্রোজেন পাওয়া যায়। তার মানে 1 মোল হাইড্রোজেন হওয়ার জন্য 2 ফ্যারাডে বিদ্যুৎ লাগে। এই কথাটা আমি জেনে আসলাম, তাই না? জি ভাইয়া। তো এইখান থেকে প্রথমে কি করব, জাস্ট এই বিক্রিয়াটা লিখে দিব। বিক্রিয়াটা জাস্ট লিখে দিব, লিখে দেওয়ার পরে লিখব এটা যে 1 মোল হাইড্রোজেন ক্যাথোডে জমা হইতে 2 ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন হয়। আর 1 মোল হাইড্রোজেন মানে কি আমরা জানি 22.4 লিটার। কেন 22.4 জি লিটার ভাইয়া। নিলাম? কারণ আমার প্রশ্নে হচ্ছে এই যে আয়তন দেয়া ছিল। এখন এই প্রশ্নে আয়তন দেয়া আছে, এরপর আমরা 0.5 লিটারের জন্য সেন্টিমিটার কিউবে ছিল, সো লিটারে নিয়ে আমরা পরিমাণটা বের করে ফেলছি, বুঝতে পেরেছো? জি ভাইয়া। এইখানে যদি আয়তন না দিয়ে তোমাকে বলতো যে 5 গ্রাম হাইড্রোজেন জমা হইতে কি পরিমাণ বিদ্যুৎ চার্জ কিউ লাগবে, তাহলে কিভাবে করতাম একটা? ভাইয়া হাইড্রোজেনের হচ্ছে পারমাণবিক ভর কত ওইটা দিয়ে করতাম। এক্স্যাক্টলি, এই যে এইখানে আমি 22.4 লিটার তখন না নিয়ে 1 মোল হাইড্রোজেন মানে কি কত গ্রাম বলো তো? ভাইয়া 1 গ্রাম। হাইড্রোজেন H2 ওইখানে দুই মানে 2 গ্রাম। 2 গ্রাম। সো তখন লিখতাম কি যে 2 গ্রাম ক্যাথোডে জমা হইতে 2 ফ্যারাডে প্রয়োজন। সুতরাং এই যে 5 গ্রামের জন্য কত ফ্যারাডে প্রয়োজন বা কত কুলম্ব প্রয়োজন, বুঝতে পেরেছো? আচ্ছা ভাইয়া আমাকে না এটা একটু ক্লিয়ার করে দিবেন, এইটা না অনেক ঝামেলা হয়। পুরো ম্যাথ আমি বুঝছি, এটা সমস্যা নেই। এই যে H2, হ্যাঁ উপরে ক্যাথোডে এই যে বিক্রিয়ার এখানে যে H2 উৎপন্ন হয়, তো অনেক জায়গায় আমরা লিখি না মানে H2 লিখি, তো এটার জন্য অনেক সময় সামনে 2H লিখি অনেক জায়গায়। তো কোথায় আমরা হচ্ছে সামনে 2H লিখি আর কোথায় 2 লিখি, তো এই জিনিসটা না অনেক মানে কনফিউশন হয়ে যায় আমার। ভাই আমি বুঝাইতে পারছি মানে কোন জায়গাটা প্রবলেম? ওয়েট, আমি একটু হচ্ছে দেখাচ্ছি। আমি তোমার প্রশ্নটা বুঝতে পারছি। তার মানে ধরো এরকম আছে H+, একটা ইলেকট্রন নিয়ে H2 হলো, এখানে ধরো হাফ দিছে। আরেকটা ধরো এরকম আছে, দুইটা H+, দুইটা ইলেকট্রন নিয়ে H2 হইছে। আর আরেকটা কি বলতেছে এরকম দুইটা H2। না ভাইয়া অনেক জায়গায় দেখি না যে হচ্ছে এখন মানে, বলো আমাকে বিক্রিয়াটা বলো, আমি লিখতেছি। হ্যাঁ আমি তো বিক্রিয়া জানি না মানে কেমন আহ থাকে, কোথায় কি থাকে এটা বলো। ভাইয়া এই যে এইচ প্লাস থাকে, এইচ প্লাস প্লাস দুইটা ইলেকট্রন গ্রহণ করে হচ্ছে H2 হয়। আচ্ছা, H+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে H2 হয়, জি ভাইয়া। এটার কথা বলতে। মানে হচ্ছে ভাই আমার কথা এইটাই, সামনে শুধু মানে এই যে বিক্রিয়ার, দাঁড়ান দেখাচ্ছি, এই যে এই জায়গা শুধু H2 হয়, 2টা হবে না, এইটাই।
ওকে, মানে আচ্ছা তুমি তো স্ক্রিনে পুরো বিক্রিয়াটা লিখো। ভাইয়া আমি জানি না বিক্রিয়া, আমার মনে নাই, শুধু হচ্ছে H2 উৎপন্নটা হয় এটাই। আচ্ছা তাহলে, আচ্ছা এটা এটা দেখো, এই যে এই বিক্রিয়াটা কিনা। না ভাইয়া, ভাইয়া 2H উৎপন্ন হবে এইটাই, এখন কিভাবে উৎপন্ন হয় সেটাই, 2H, শুধু 2H টা উৎপন্ন হবে। আচ্ছা আচ্ছা, এটা কি বলতেছো এরকম, এরকম 2H প্লাস। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা বলো এখানে প্রশ্নটা কি? ভাইয়া মানে হচ্ছে এই যে কোথায় ওই যে কই জানি, এই যে কোথায় এই যে H2 টা কিভাবে উৎপন্ন হয় আর 2H প্লাসটা কিভাবে হয়, এই গুড, দুইটার মধ্যে। ভেরি গুড, ভেরি গুড, এখন বুঝতে পারছি। এখন খেয়াল করো, হাইড্রোজেন এটা কি একটা পরমাণু? হ্যাঁ। এখন এ যদি ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ যদি করে, নর্মালি খেয়াল করো তো, যে তোমার একটা আহ, ধাতু, হ্যাঁ, তো হচ্ছে তোমার একটা ধাতু, ধাতুর ক্ষেত্রে যদি বলি সোডিয়াম, তো সোডিয়াম কি করে, ইলেকট্রন ত্যাগ করে। হ্যাঁ। তো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, ত্যাগ করার পরে কি হয়, সোডিয়াম প্লাস হয়ে যায়। Na প্লাস। হুম। হুম, কিন্তু অধাতুগুলা কি করে, ইলেকট্রন গ্রহণ করে। অধাতুগুলা হুম। যেমন মনে করো ক্লোরিন, হ্যাঁ। Cl2, ইলেকট্রন গ্রহণ করবে, কয়টা করবে, যেহেতু Cl2 দুইটা করবে, দুইটা। গ্রহণ করে কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়, Cl মাইনাস হয়, কয়টা হবে, দুইটা। তো ইলেকট্রন যখন গ্রহণ করে, অধাতু, এক কথায় মনে রাখবা, যখন অধাতু ইলেকট্রন গ্রহণ করে, অধাতু যখন ইলেকট্রন গ্রহণ করে, তখন হচ্ছে ঋণাত্মক আয়ন হয়ে যায়, ঋণাত্মক আয়ন হয়। তাহলে H2 এর কথা যদি বলি, H2 হাইড্রোজেন, এটাও একটা গ্যাস, এটা একটা অধাতু। হাইড্রোজেন থেকে হাইড্রোজেন মাঝে মাঝে ধাতু, মাঝে মাঝে অধাতু হয়, ম্যাক্সিমাম টাইম অধাতুই হয়। সো হাইড্রোজেন কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, কয়টা করবে, হুম। দুইটা। দুইটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে কি হবে, H প্লাস হবে, এই যে দুইটা H প্লাস হ্যাঁ। হবে। এখন তোমাকে আমি যদি বলি, তাহলে O2 কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে? ভাইয়া O2 হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করবে, কয়টা করবে, দুইটা। গ্রহণ করার পরে কি হবে, শুধু O হবে না, O2 মাইনাস, মাইনাস, 2 মাইনাস, আচ্ছা। এই এরকম আর কি। হ্যাঁ, তারপরে মনে করো আয়োডিন আছে I2, এটা কি ধাতু না অধাতু? ভাইয়া এটা অধাতু। হ্যাঁ, সো ইলেকট্রন গ্রহণ করবে দুইটা, গ্রহণ করে কি হবে, I মাইনাস হবে দুইটা। বুঝতে পেরেছো? জি ভাইয়া, এখন ভাইয়া ইলেকট্রন, এই যে এইটাই ঝামেলা হয়, কোনটা হচ্ছে এই যে সামনে বসলো আর কোনটা হচ্ছে ওই যে মাথায় গিয়ে 2 মাইনাসটা হইলো। আচ্ছা এটাও এটাও একটা জিনিস মাথায় রাখবা, এটাও একদম সহজ ভাবে বলে দিচ্ছি, এটা একদমই সহজ। অক্সিজেনের যোজনী কত, 2। 2। তো যার যোজনী হচ্ছে 2, এই যে 2 চলে গেছে উপরে। আবার দেখো আয়োডিনের যোজনী কত, 2। আয়োডিন, আয়োডিন, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ, এদের কত যোজনী তো আয়োডিনের? হচ্ছে 1। আচ্ছা। তো এই যে হয় I মাইনাস। অক্সিজেনের ক্ষেত্রে কি বললাম দেখো, অক্সিজেনের ক্ষেত্রে অক্সিজেনের যোজনী কত, 2, 2। তাই হচ্ছে 2 মাইনাস হচ্ছে। আয়োডিনের কত যোজনী, 1, সো I মাইনাস হচ্ছে। এখন আমি ব্যালেন্স করব, ব্যালেন্স করে খেয়াল করো, এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা, এখানে অক্সিজেন কয়টা আছে, দুইটা, এখানে আয়োডিন কয়টা আছে, দুইটা, বাট এখানে আয়োডিন কত দুইটা। আছে, একটা লিখছি, এই একটা। জন্য 2 দেওয়া হয়। ও আচ্ছা, সিমিলারলি, জি ভাইয়া বুঝছি। জি সিমিলারলি খেয়াল করো, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম থেকে কি হয়, অ্যালুমিনিয়াম যোজনী কত, 3, 3 প্লাস। 3 প্লাস হয়, তাই না? হ্যাঁ। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এরকম আর কি বিষয়গুলা, আচ্ছা। আশা করি বুঝতে পেরেছো। জি আহ, ভাইয়া। হ্যাঁ, ম্যাথ তো এই দুইটা গেল। তো একটা ছোট্ট প্রশ্ন পড়াই দিচ্ছি, ছোট্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে তোমার, এই যে আমরা তড়িৎ বিশ্লেষণ পড়লাম, তড়িৎ বিশ্লেষণ শেষ, তড়িৎ বিশ্লেষণের ম্যাথও দেখাই দিছি, ওকে। আচ্ছা আরেকটা ব্যাপার আছে জি ভাইয়া। সারা, সেটা জি হচ্ছে ভাইয়া। এই প্রশ্নগুলো অনেক শর্টকাটে করা যায়। এই যে প্রশ্নটা আসছে না, উদাহরণ 3 নাম্বার, এটার একটা হুম। শর্টকাট আছে, যে কোনো এই ভাই এটা দেখা যাক। এই চ্যাপ্টারের যে কোনো ম্যাথ তুমি হচ্ছে শর্টকাটে করতে পারবা। আম,
আচ্ছা ভাই, আপনারা যে পিসিতে এই যে এইভাবে স্ক্রিন দিয়ে যে করতেছেন, এটা মানে কোন সফটওয়্যার দিয়ে মানে কোন অ্যাপস বা কি দিয়ে করেন? না, অ্যাপস দিয়ে করি না তো, এটা হচ্ছে আমি গ্রাফিক্স ট্যাবলেটে লিখি, আর এটা তো পাওয়ার পয়েন্টে। ও আচ্ছা। হ্যাঁ, আমি গ্রাফিক্স ট্যাবলেটে লিখি, আমি তোমাকে দেখাবো নি পরে। ওকে, এবার একটু খেয়াল করো, এটা শর্টকাট। ওয়েট, ওকে। দেখো, আমরা একটা সূত্র শিখছিলাম না, কিউ ইকুয়ালস টু কি, এনইএফ। হ্যাঁ। কিউ ইকুয়ালস টু এনইএফ। এনইএফ। ওকে, তাহলে খেয়াল করো, আমরা এখানে প্রশ্ন কি বলছিল, প্রশ্নে কি চেয়েছিল, কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন, রাইট? জি ভাইয়া। তার মানে আমার কি চাইছে, কিউ চাইছে, কিউ চাইছে। হ্যাঁ। তাহলে আমার সূত্র হুম। কি জানি, কিউ ইকুয়ালস টু এনইএফ। তাহলে আমার জি এন ভাইয়া। প্রয়োজন, এন, এন মানে কি, এন মানে হচ্ছে মোল মোল সংখ্যা। সংখ্যা। আয়তন কতটুকু পাইছিলাম, 500 সেন্টিমিটার কিউব, এবং জি এটাকে আমরা ভাইয়া। লিখতে পারি 0.5 লিটার। এবং জি যে ভাই, এখানে আয়তনটা দেওয়া 10 ছিল, কে ভাঙাইতে হবে এটা না? হচ্ছে না, ওয়েট ভি ওয়েট ওয়েট ভাই ওয়েট। হচ্ছে 22.4। হ্যাঁ অবশ্যই, ভেরি গুড। এসটিপি তে আয়তন দেওয়া আছে, সো এই এনটাকে আমরা লিখবো কি, ভি বাই 22.4 লিটার। বুঝতে পেরেছো? ই কি ছিল, তুল্য ভাইয়া। সংখ্যা, ই হচ্ছে কি, তুল্য সংখ্যা। তো সালফিউরিক অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা কত হয়, সালফিউরিক অ্যাসিড 2। 2 হয়। তাহলে এখানে 2, আর এফ এর মান কত, 96,500 কুলম্ব। 96,500। সো 0.5 ডিভাইডেড বাই 22.4 ইন্টু 2, শিট, আবার আবার লিখতেছি, সেটা হচ্ছে 0.5 ডিভাইডেড বাই, ভাইয়া লিখতে হবে না, আমি বুঝছি। না লিখলে হবে। হ্যাঁ, ইন্টু 2 ইন্টু 96,500 কুলম্ব। ক্যালকুলেশন যদি করো দেখবা এই রেজাল্টই আসছে, 4308। বুঝছো? আচ্ছা। জি ভাইয়া। পারা যাবে। হ্যাঁ পারবো। আচ্ছা, আর আগের যে ম্যাথটা ছিল, এই যে এটা, তো এখানে কি বলছিল, যে কি পরিমাণ কপার জমা হবে, তাই না? হুম। তো কি পরিমাণ জি কপার ভাইয়া। জমা হবে, কি পরিমাণ মানে কি, ডাব্লিউ, ডাব্লিউ ইকুয়ালস আমরা ডাব্লু। সূত্র কি জানি, এমআইটি বাই ইএফ। তো হ্যাঁ। এম, এম হচ্ছে পারমাণবিক ভর কত, 63.5। আই, আই হচ্ছে ওই যে 160 মিলি অ্যাম্পিয়ার ছিল, সো অ্যাম্পিয়ারে নিলে 0.16। আর টি হচ্ছে 2400 সেকেন্ড ছিল, ডিভাইডেড বাই ই মানে যোজনী। আর এফ হচ্ছে 96,500 কুলম। সো খেয়াল করে দেখো, ফাইনালি আমার যে ইকুয়েশনটা আসছে, এই যে এটাই আসছিল, এই যে 63.5, 2 ইন্টু 96,500 কুলম্ব, 0.6 টু 240। বুঝছো? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আরেকটা আরেকটা দেখাচ্ছি, যে কয়টি কপার পরমাণু জমা হবে, কয়টি কপার পরমাণু জমা হবে। তো ওইটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, খেয়াল করো, কিউ ইকুয়ালস টু আমরা কি জানি, এনইএফ। এনইএফ। তো দেখো, এই যে খেয়াল করো, কিউ এর পরিবর্তে কি লেখা যায়, আইটি, এনইএফ। হ্যাঁ। এন ইকুয়ালস টু সূত্র কি লেখা যায়, আইটি বাই ইএফ। এখন খেয়াল করো, এন মানে কি, এন বাই এন অফ এ, মানে ওই যে অনুসংখ্যা বাই পরমাণু ইয়েতে অ্যাভোগাড্রো সংখ্যা, লেখা যায়। আইটি বাই ইএফ। তো এখান থেকে আলটিমেটলি এন ইকুয়ালস টু কি লেখা যায়, এন এ ইন্টু আইটি বাই ইএফ। তো এই যে এন এ, এন এর মান হচ্ছে 6.02 10 টু দি পাওয়ার 23, আই এর মান 0.16, টি এর মান 2400, ই এর মান 2, এফ এর মান 96,500 কুলম্ব। বসাই দিলে উত্তর চলে আসে। বুঝছো? ভাইয়া তো তুমি যদি বুঝছি। প্রশ্ন নাও বুঝতে পারো, তারপরেও কিন্তু অঙ্ক করতে পারবা। বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো চলো আমি হচ্ছে তোমাকে একটু ইলেকট্রোপ্লেটিংটা দেখাই দিই। তো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার একটা ব্যবহার হচ্ছে ইলেকট্রোপ্লেটিং। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণ যে আমরা করি,